হ্যালো, আমি ডাক্তার এমডি পিয়ারুল শেখ আপনাদের সকলকে দ্য ডক্টর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন, কারণ ভিডিওটিতে হার্ট অ্যাটাক কেন হয়, হার্ট অ্যাটাক হলে আপনার ক্ষেত্রে কী কী উপসর্গ অর্থাৎ সাইন সিমটম কী হতে পারে, হার্ট অ্যাটাক হলে জরুরিকালীন অবস্থায় কী করতে হবে এবং হার্ট অ্যাটাকের জন্য কী কী প্রিকশন অর্থাৎ সতর্কতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কে একদম রিসেন্ট গাইডলাইন অনুযায়ী আলোচনা করা হয়েছে। হার্টের কাজ কী? হার্ট ব্লাড পাম্প করে শরীরের সমস্ত জায়গায় রক্ত সরবরাহ করে। এই কাজ করার জন্য এবং হার্টের নিজের বেঁচে থাকার জন্য হার্টের মাসল অর্থাৎ হৃদপেশিতে নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের দরকার হয়। এই অক্সিজেনটা হার্ট মাসেল অর্থাৎ মায়োকার্ডিয়ামে কীভাবে পৌঁছায়, যে করোনারি আর্টারি আছে সেই করোনারি আর্টারির সাহায্যে রক্তের মাধ্যমে অক্সিজেনটা হৃদপেশি বা মায়োকার্ডিয়ামে পৌঁছায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে করোনারি আর্টারিতে কোনো রকমের সমস্যা হলে হৃদপেশিতে অর্থাৎ মায়োকার্ডিয়ামে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় বা অক্সিজেন সরবরাহ কমে যায়। এই মায়োকার্ডিয়ামে অক্সিজেন সরবরাহ কমে গেলে বা বন্ধ হয়ে গেলে মায়োকার্ডিয়ামের একটা নির্দিষ্ট অংশে টিস্যু ড্যামেজ হয় অর্থাৎ ইসকেমিয়া দেখা যায়। এই ঘটনাটাকে বলা হয় হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কী কী কারণে করোনারি আর্টারিতে সমস্যা হতে পারে যার দরুন মায়োকার্ডিয়ামে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়? একটা হচ্ছে করোনারি আর্টারির ভিতরে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। তা কোন কোন ক্ষেত্রে করোনারি আর্টারির ভিতরে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে? যাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেশি বা যারা ফ্যাট জাতীয় খাবার বেশি খায় সেই সব ক্ষেত্রে, বা যারা অত্যধিক মাত্রায় মদ্যপান করে বা ক্রনিক স্মোকার এদের ক্ষেত্রে। দ্বিতীয় কারণ কি, করোনারি আর্টারি যদি স্প্যাজম হয়, স্প্যাজম মানে হচ্ছে কনস্ট্রিকশন, সেক্ষেত্রেও মায়োকার্ডিয়ামে রক্ত সরবরাহ অর্থাৎ অক্সিজেন সরবরাহ কমে যায়। তৃতীয়ত হচ্ছে করোনারি আর্টারিতে যদি ডিসেকশন দেখা যায় সেক্ষেত্রেও রক্ত সরবরাহ অর্থাৎ অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। তো করোনারি আর্টারির ভিতরে অ্যাথেরোস্ক্লেরোসিস বা স্প্যাজম বা ডিসেকশন কীভাবে হচ্ছে দেখা যাক। এটা হচ্ছে করোনারি আর্টারি, এটা লেফট করোনারি আর্টারি, এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি। এই করোনারি আর্টারির মাধ্যমে হৃদপেশিতে অর্থাৎ মায়োকার্ডিয়ামে রক্ত সরবরাহ হয় এবং অক্সিজেন পৌঁছায়। করোনারি আর্টারির ভিতরে যদি অ্যাথেরোস্ক্লেরোসিসের সৃষ্টি হয় তাহলে কি রক্ত চলাচলের সময় এই অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য রক্ত এখানে জমাট বেঁধে যায়, যার দরুন আর রক্ত চলাচল হয় না, তার ফলে মায়োকার্ডিয়ামে আর অক্সিজেন পৌঁছায় না। দ্বিতীয়ত কি, করোনারি আর্টারি স্প্যাজম। করোনারি আর্টারি স্প্যাজম কি, কারণ এইটা হচ্ছে পুরোটা হচ্ছে করোনারি আর্টারি। তখন করোনারি আর্টারির এইরকম জায়গায় স্প্যাজম হয়েছে। স্প্যাজম মানে হচ্ছে কনস্ট্রিকশন হওয়ার জন্য কি হচ্ছে, রক্ত সরবরাহ কমে যাচ্ছে, তার ফলে হৃদপেশিতে অর্থাৎ মায়োকার্ডিয়ামে অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে। এই হৃদপেশিতে বা মায়োকার্ডিয়ামে অক্সিজেন সাপ্লাই কম হওয়ার জন্য হার্ট অ্যাটাক হচ্ছে। তৃতীয় কারণ কি, করোনারি আর্টারি ডিসেকশন। যে কোনো ভেসেলের 3টি লেয়ার থাকে, একদম ভিতরের লেয়ারটাকে বলা হয় টিউনিকা ইন্টিমা। তো করোনারি আর্টারি টিউনিকা ইন্টিমাতে কোনো রকমের যদি স্প্লিট অর্থাৎ ভাঙন দেখা দেয় তার ফলেও কি হয়, হার্ট অ্যাটাক হয়। এটা ধরুন করোনারি আর্টারির একদম ভিতরের লেয়ার, এইরকম জায়গায় করোনারি আর্টারির স্প্লিট দেখা গেছে, তাহলে রক্ত চলাচলের সময় কি হচ্ছে, এই জায়গায় রক্ত জমাট বেঁধে যাচ্ছে। জমাট বাঁধার ফলে কি হচ্ছে, রক্ত চলাচল হচ্ছে না, রক্ত চলাচল না হওয়ার ফলে মায়োকার্ডিয়াম আর অক্সিজেন পাচ্ছে না। তাহলে আপনার ক্ষেত্রে হার্ট অ্যাটাক হয়েছে কি না কীভাবে বুঝবেন, অর্থাৎ হার্ট অ্যাটাক হলে একটা মানুষের ক্ষেত্রে কি কি উপসর্গ দেখা দিতে পারে? একটা হচ্ছে চেস্ট পেন বা অ্যানজাইনা। চেস্ট পেন সাধারণত বুকের বাম পাশে হবে, বিশ্রামরত অবস্থায় হঠাৎ করে প্রচণ্ড মাত্রায় ব্যথা হবে। অনেক সময় কি হয়, এই যে স্টারনাম আছে, স্টারনামের নিচে অর্থাৎ সাবস্টারনাল চেস্ট পেন হয় বা ডিসকমফর্ট হয়। ব্যথাটা কী হয়, বুকের বাম পাশ থেকে আমাদের এই নেক বরাবর ছড়াতে পারে, কখনো এই যে চোয়াল বলছি এই চোয়াল বরাবর ছড়াতে পারে। ব্যথাটা অনেক সময় কাঁধের বাম পাশে ছড়াতে পারে, অথবা এই বাম বাহুতেও ব্যথাটা ছড়াতে পারে। কিছু ক্ষেত্রে আছে, যেমন পেশেন্ট যদি মহিলা হয় বা বয়স্ক পেশেন্ট হয় বা ডায়াবেটিক হয়, সেক্ষেত্রে অনেক সময় কি হয়, হার্ট অ্যাটাক হলেও কিন্তু ব্যথা হয় না।
অনেক ক্ষেত্রে কী হয়, আমাদের পেটের উপরিভাগে অর্থাৎ এই যে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন আছে, এই এপিগ্যাস্ট্রিক রিজিয়নেও পেন হতে পারে। দ্বিতীয় কী হতে পারে, পেশেন্টের শরীরে প্রচুর মাত্রায় ঘাম দেখা দেয়, সে শীতকালেও ঘাম হয়, যেটাকে আমরা বলি ডায়াফরেসিস। তৃতীয়ত হচ্ছে পেশেন্ট বমি করে বা বমি বমি ভাব হয়, পেশেন্টের সিনকোপাল অ্যাটাক হতে পারে, পেশেন্ট ডিজিনেস অর্থাৎ দুর্বল ভাব অনুভব করে, পেশেন্টের বুক ধড়ফড় বা প্যালপিটেশন হতে পারে। কারোর ক্ষেত্রে যদি এই সমস্ত লক্ষণগুলো দেখা দেয়, তাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে পৌঁছানো মাত্র তার ব্লাড প্রেশার, পালস রেট এবং অক্সিজেন স্যাচুরেশন অর্থাৎ SpO2 চেক করতে হবে। পেশেন্টকে মোয়েস্ট অক্সিজেন ইনহেলেশন দিতে হবে 2 থেকে 4 লিটার পার মিনিট। সঙ্গে পেশেন্টের কী হয়, বুকে প্রচণ্ড ব্যথা হয়, কী করতে হবে, পেশেন্টকে সঙ্গে সঙ্গে ট্যাবলেট সরবিট্রেট 5 মিলিগ্রাম জিভের তলায় দিতে হবে। দেওয়ার পরে যদি ব্যথা না কমে আবার একটা ট্যাবলেট সরবিট্রেট দিতে হবে, যদি ব্যথা না করে আবার একটা ট্যাবলেট সরবিট্রেট দিতে হবে। 3টে সরবিট্রেট ট্যাবলেট দেওয়ার পরেও যদি ব্যথা না কমে, তখন ট্যাবলেট মরফিন সালফেট দিতে হবে। মরফিন সালফেট কত পাওয়ারে দেব, 4 থেকে 8 মিলিগ্রাম দিতে হবে। পেশেন্টের শরীর থেকে রক্ত নিয়ে ট্রপটি টেস্ট করতে হবে এবং ECG করতে হবে। যদি ট্রপটি পজিটিভ আসে এবং ECGতে অ্যাবনর্মালিটি দেখা দেয়, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ECGতে কী কী অ্যাবনর্মালিটি দেখা দেয়, একটা হচ্ছে যে ST সেগমেন্ট এলিভেশন হতে পারে, T ওয়েভ ইনভার্সন হতে পারে, অথবা হাইপার অ্যাকিউট T ওয়েভ হতে পারে। যদি বেড সাইড ইকোকার্ডিওগ্রাফির ফ্যাসিলিটি থাকে তাহলে ইকোকার্ডিওগ্রাফিও করে নিতে হবে, কারণ ইকোতে আমরা জানতে পারি হার্টের পার্টিকুলার কোন অংশে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা হয়েছে। হার্ট অ্যাটাক যখন কনফার্ম হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে কী করতে হবে, হার্ট অ্যাটাকের যে লোডিং ডোজ আছে, লোডিং ডোজে কোনগুলো দেওয়া হয়, ট্যাবলেট সরবিট্রেট দেওয়া হয়, অ্যাসপিরিন দেওয়া হয়, ক্লোপিডোগ্রেল দেওয়া হয় এবং অ্যাটোরভাস্ট্যাটিন দেওয়া হয়। অলরেডি সরবিট্রেটের কথা বলা হয়েছে, তাহলে অ্যাসপিরিন কত দিতে হবে, 325 মিলিগ্রাম ট্যাবলেট সঙ্গে সঙ্গে দিতে হবে এবং ট্যাবলেটটাকে বলতে হবে চিবিয়ে খেতে। তারপর কী দেবে, ক্লোপিডোগ্রেল 300 মিলিগ্রাম সঙ্গে সঙ্গে দিতে হবে এবং ট্যাবলেট অ্যাটোরভাস্ট্যাটিন 80 মিলিগ্রাম সঙ্গে সঙ্গে দিতে হবে। তারপর কী করতে হবে, পেশেন্টকে ইনজেকশন ইনক্সাপারিন দিতে হবে। কীভাবে দেবো, পেশেন্টের প্রতি কেজি বডি ওয়েটের জন্য 1 মিলিগ্রাম করে দেব, দিনে 2 বার ত্বকের নিচে অর্থাৎ সাবকিউটানিয়াস। তাহলে পেশেন্টের ওজন যদি 60 কেজি হয়, তাহলে কত দিতে হবে, 60 মিলিগ্রাম ইনক্সাপারিন দিতে হবে, দিনে 2 বার ত্বকের নিচে। তারপর কী হতে, পেশেন্টের প্রেশার যদি হাই থাকে তাহলে প্রেশার কমাতে হবে। এক্ষেত্রে প্রেশার কমানোর জন্য কোন ওষুধটা দেবো, দেখুন হার্ট অ্যাটাক হয়েছে সেই সঙ্গে প্রেশার বেড়েছে, তাহলে আমাদেরকে হার্টের উপর কাজ করবে এবং প্রেশার কমাবে সেই ওষুধ দিতে হবে। তাহলে আমরা ট্যাবলেট মেটোপ্রোলল দেব অথবা AC ইনহিবিটর অর্থাৎ ক্যাপটোপ্রিল বা র্যামিপ্রিল দেবো। যদি মেটোপ্রোলল দিই সেটা কত দিতে হবে, 25 মিলিগ্রাম অথবা 50 মিলিগ্রাম দিনে 2 বার। যদি র্যামিপ্রিল দিই সেটা 2.5 মিলিগ্রাম বা 5 মিলিগ্রাম দিনে 2 বার দিতে হবে। হার্ট অ্যাটাক হলে অনেক সময় কী হয়, পালমোনারি কনজেশন হয়, তার জন্য কি হয়, পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে। তো পালমোনারি শ্বাসকষ্ট যদি হয়, অক্সিজেন তো দিতে হবে, সেই সঙ্গে ইনজেকশন ল্যাসিক্স দিতে হবে। ইনজেকশন ল্যাসিক্স দিলে কী হয়, পালমোনারি কনজেশন কমে যায়, ফলে পেশেন্টের শ্বাসকষ্ট অনেকটা কমে যায়। এবার ধরুন পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, তার বাড়ির কাছাকাছি হার্টের হসপিটাল আছে এবং হার্ট অ্যাটাক যখন শুরু হয়েছে তখন থেকে ঠিক 3 ঘন্টার মধ্যে সে হার্টের হসপিটালে পৌঁছে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, মোয়েস্ট অক্সিজেন ইনহেলেশন দেব আর ব্যথা কমানোর জন্য ওষুধ দেব। তো বাকি যে ট্রিটমেন্টের কথা বললাম সেটা না দিয়ে আমরা কি করব, ডিরেক্ট পেশেন্টের থ্রম্বোলাইসিস করব। থ্রম্বোলাইসিস কি, করোনারি আর্টারির ভিতরে যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে সেই অ্যাথেরোস্ক্লেরোসিসটাকে ডিজলভ করা। কিভাবে, থ্রম্বোলাইটিক এজেন্টের মাধ্যমে। থ্রম্বোলাইটিক এজেন্টগুলো, এটা করোনারি আর্টারি, এখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ আছে। থ্রম্বোলাইটিক এজেন্টগুলো কী করে, এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগটাকে আস্তে আস্তে ডিজলভ করে দেয়। ডিজলভ করার ফলে কি হচ্ছে, করোনারি আর্টারিটা আবার ঠিক আগের অবস্থায় ফিরে আসছে, তার ফলে স্বাভাবিকভাবে রক্ত চলাচল শুরু হয়। থ্রম্বোলাইটিক এজেন্ট হিসাবে কী ইউজ করা হয়, ইনজেকশন, রিটেপ্লেজ বা অ্যালটেপ্লেজ বা টেনেকটেপ্লেজ। যদি টেনেকটেপ্লেজ ইউজ করা হয় সেটা কত দিতে হবে, 10 ইউনিট IV বোলাস হিসাবে দিতে হবে। 30 মিনিট পর আবার
রিপিট করতে হবে। থ্রম্বোলাইটিক এজেন্ট দেওয়ার পরে কী দিতে হবে পেশেন্টকে? ইনজেকশন এনোক্সাপারিন দিতে হবে, তার সঙ্গে ট্যাবলেট অ্যাসপিরিন দিতে হবে। কোন কোন ক্ষেত্রে থ্রম্বোলাইটিক এজেন্ট দেওয়া যাবে না? যেসব ক্ষেত্রে রক্তক্ষরণের সম্ভাবনা আছে অর্থাৎ ঝুঁকি আছে সেই সব ক্ষেত্রে থ্রম্বোলাইটিক এজেন্ট একদম দেওয়া যাবে না। যেমন পেশেন্টের যদি রক্তক্ষরণজনিত ব্রেন স্ট্রোকের হিস্ট্রি থাকে বা 1 বছরের মধ্যে অন্য কোনো স্ট্রোকের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে থ্রম্বোলাইটিক এজেন্ট দেওয়া যাবে না। পেশেন্টের যদি ব্লাড প্রেশার 180/110 বেশি হয় সেক্ষেত্রে থ্রম্বোলাইসিস করা যাবে না। পেশেন্টের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যদি বড় ধরনের অপারেশন অর্থাৎ মেজর অপারেশন হয়ে থাকে বা কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে থ্রম্বোলাইটিক এজেন্ট দেওয়া যাবে না। আইএনআর যদি 2 থেকে 3-এর মধ্যে থাকে সেক্ষেত্রেও থ্রম্বোলাইটিক এজেন্ট দেওয়া যাবে না। পেশেন্ট হার্টের হসপিটালে 3 ঘন্টার পর পৌঁছেছে কিন্তু 12 ঘন্টার মধ্যে পৌঁছেছে, অথবা পেশেন্টের ক্ষেত্রে থ্রম্বোলাইসিস করা যাবে না, সেক্ষেত্রে কী ট্রিটমেন্ট করতে হবে? সেক্ষেত্রে পেশেন্টের 2 ধরনের ট্রিটমেন্ট হতে পারে। একটা হচ্ছে পারকিউটানিয়াস করোনারি ইন্টারভেনশন বা পিসিআই, অথবা বাইপাস সার্জারি, যার আসল নাম হচ্ছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা সিএবিজি। পিসিআই 2 ধরনের, একটা হচ্ছে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি আর একটা হচ্ছে স্টেন্টিং অর্থাৎ স্টেন্ট বসানো। বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি কীভাবে কাজ করে? এই করোনারি আর্টারির ভিতরে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ আছে। বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টিতে কী করা হয়? একটা সফট ফ্লেক্সিবল ক্যাথেটার প্রবেশ করানো হলো। ক্যাথেটারের প্রান্তে কী থাকে? বেলুন লাগানো থাকে। এই বেলুনটা যখন ফোলানো হয় তখন এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগগুলো কী হয়? এই আর্টারির দেওয়ালে একদম চিপকে যায়, যার ফলে কী হয়? আর্টারির ভিতরটা অনেকটা প্রশস্ত হওয়ার জন্য ব্লাড সাপ্লাই নর্মাল হয়। অর্থাৎ এই বেলুনটাকে যখন ফোলানো হয় তখন এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগগুলো এইরকমভাবে আর্টারির দেওয়ালে চিপকে যায়, এবং চিপকে যাওয়ার জন্য কি হচ্ছে? ভেতরটা অনেকটা প্রশস্ত হয়ে যায়, যার ফলে রক্ত চলাচলটা স্বাভাবিকভাবে হয়। বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে কি করা হয়? এখানে একটা স্টেন্ট বসিয়ে দেয়। স্টেন্টটা কি? একটা তারজালি টাইপের ধাতব নল, ঠিক আছে? তো স্টেন্ট বসিয়ে দেওয়ার ফলে এই রক্ত স্টেন্টের মধ্যে দিয়ে যায়, তার ফলে আর অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে না। বাইপাস সার্জারিতে কি করা হয়? রোগীর দেহ থেকে ইন্টারনাল থোরাসিক আর্টারি বা রোগীর পা থেকে স্যাফেনাস ভেন নেওয়া হয়। ইন্টারনাল থোরাসিক আর্টারি বা স্যাফেনাস ভেন যাই নেওয়া হোক না কেন, সেটা কি করা হয়? তার এক প্রান্ত অ্যাওয়ার্টার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, আর অপর প্রান্ত কোথায় যুক্ত করা হয়? করোনারি আর্টারিতে যেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে ঠিক তারপরে কানেক্ট করা হয়। তার ফলে একটা বাইপাস ভেসেল তৈরি হয়ে যায়। সেই বাইপাস ভেসেলের মাধ্যমে রক্ত চলাচল করে। এটা ধরুন এইটা ধরুন করোনারি আর্টারি। এবার করোনারি আর্টারির এরকম জায়গায় অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ তৈরি হয়েছে। তাহলে বাইপাস ভেসেলটা কীভাবে তৈরি করা হয়? যে আর্টারিটা নেওয়া হয় তার এক প্রান্ত অ্যাওয়ার্টায় কানেক্ট করা হয়, হলো, আর এক প্রান্ত কোথায় কানেক্ট করা হবে? যেখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ তৈরি হয়েছে ঠিক তার পরে, অর্থাৎ এই রকম জায়গায় কানেক্ট করব। তাহলে এই দিক দিয়ে কি রক্ত চলাচল হচ্ছিল না, এখন বাইপাস ভেসেল হওয়ার জন্য রক্ত এই রাস্তা দিয়ে চলাচল করবে, তার ফলে মায়োকার্ডিয়ামে সঠিকভাবে ব্লাড সাপ্লাই হবে। এইটাকেই বলা হয় বাইপাস সার্জারি বা করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি অথবা স্টেন্টিং বা বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি প্লাস স্টেন্টিং করার পর পেশেন্টকে কী করা হয়? ডুয়াল অ্যান্টিপ্লেটিলেট থেরাপি অথবা ট্রিপল অ্যান্টিপ্লেটিলেট থেরাপি দেওয়া হয়। ডুয়াল অ্যান্টিপ্লেটিলেট কি? অ্যাসপিরিন প্লাস ক্লোপিডোগ্রেল, আর ট্রিপলে হচ্ছে অ্যাসপিরিন প্লাস ক্লোপিডোগ্রেল প্লাস ওয়ারফারিন। এই ওষুধগুলো কতদিন চলে? প্রতিদিন একটা করে কন্টিনিউ 1 বছর চলবে। হসপিটাল থেকে ছুটির পর হার্ট অ্যাটাকের রোগীর কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? প্রথমত হচ্ছে পেশেন্টকে অ্যাসপিরিন প্লাস ক্লোপিডোগ্রেল যদি দেওয়া হয় প্রত্যেক দিন রাত্রিবেলায় 75 মিলিগ্রাম করে কন্টিনিউ চলবে। তার সঙ্গে যদি ওয়ারফারিন দেওয়া হয় ওয়ারফারিনও কন্টিনিউ চলবে।
স্ট্যাটিন, সে অ্যাটোরভাস্ট্যাটিন হতে পারে বা রোজোভাস্ট্যাটিন হতে পারে। হার্ট অ্যাটাক রোগীদের ক্ষেত্রে লিপিডের পরিমাণ যাই হোক না কেন স্ট্যাটিন কন্টিনিউ চলবে রাত্রিবেলায় একটা করে। পেশেন্টের যদি প্রেশার থাকে সেক্ষেত্রে ট্যাবলেট মেটোপ্রোলল বা ট্যাবলেট র্যামিপ্রিল কন্টিনিউ চলবে। ধূমপানের নেশা থাকলে ধূমপান বন্ধ করতে হবে, মদ পান করা যাবে না, দেহের ওজন কমাতে হবে, ফ্যাট ফ্রি ডায়েট, ভারী ধরনের পরিশ্রম করা যাবে না, আর কোনো রকমের টেনশন অর্থাৎ দুশ্চিন্তা করা যাবে না। যাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হয়েছে তারা তো সতর্কতা অবলম্বন করবেন, সাথে যাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হওয়ার ঝুঁকি রয়েছে তারাও সতর্কতা অবলম্বন করবেন, কারণ হার্ট অ্যাটাক অত্যন্ত বিপজ্জনক রোগ। পৃথিবীতে সাডেন ডেথের একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে এই হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পারলে লাইক শেয়ার কমেন্ট করুন। থ্যাংক ইউ।